আমি বলেছি না বারে বারে এই নাম্বারে ফোন করবেন না। তাহলে কতক্ষণ সহ্য করব আমি? আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ, আমি আসছি। ওকে। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে বিব্রত লাগছে? কিছু চান আপনি? আমার কিচ্ছু লাগবে না, যাও এখান থেকে। আমি কারুর জন্য অপেক্ষা করছি এখানে। আর এইগুলো কি? এখানে ন্যাপকিনস নেই? এটা কিরকম ক্যাফে? সরি ম্যাম, আমি এখন এনে দিচ্ছি। ছাড়ো, আমার কাছে আছে। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে স্যার। এই ভদ্রমহিলা কি এত নাটক করছেন কেন? স্যার, আসল নাটক হতে এখন বাকি আছে স্যার। তার মানে? স্যার, ওই ভদ্রমহিলার ব্যাগে আমি একটা বন্দুক দেখেছি স্যার। বন্দুক? হ্যাঁ। এসে গেছো তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার, কিন্তু আমি আর অপেক্ষা করব না, আর সহ্য করব না কিছু। এ আপনি কি বলছেন শান্তি দেবী? লোকেরা দেখছে। তো দেখতে দাও সবাইকে। আমি চাই তোমার ব্যাপারে সবাই জানুক এখানে। যে এসিপি আদর্শ আর সততার কথা বলে, সে নিজে কি করে। প্লিজ। এসিপি প্রদ্যুমন কি করেছেন আপনার এক সাথে? মিনিট, আপনি মাঝখানে কথা বলবেন না। যান আপনার জায়গায়। এটা আমাদের দুজনের ব্যাপার। এটা আমাদের দুজনের ব্যাপার না, এটা পুরো দেশের ভবিষ্যতের ব্যাপার। এসিপি প্রদ্যুমন আমার স্বামীকে খুন করেছে। এটা আপনি কি বলছেন শান্তি দেবী? আমি আপনার স্বামীকে খুন করিনি, আমি মারিনি আপনার স্বামীকে। কি ভালো ছিল জীবন আমাদের। 6 বছর আমাদের দুজনকে আলাদা করে রেখেছিল এ। আর একদিন খবর দিলে যে ও আর বেঁচে নেই। এইটাই দায়িত্ব তোমাদের, এইটাই তোমাদের ডিউটি। আমি আপনার রাগের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? আমাদের ডিউটিটাই এরকম। আর তাছাড়া মিশনে যাওয়ার আগে আপনার স্বামী জানতেন যে উনি বিপদে পড়তে পারেন। উনি জানতেন। এটা সামথিং হেল্পের জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিছু প্লিজ। চাই না আমার তোমাদের ভিক্ষা। আমি আমার স্বামীর সাথে একটা স্বাভাবিক জীবন কাটাতে চাই, যেরকম সাধারণভাবে মানুষ কাটায়। আই এম সরি শান্তি দেবী। যদি আপনি কোনো সাধারণ মানুষকে বিয়ে করতেন, তবু আমি একটা কথা বলবো, যে তোমার স্বামী একজন বীর ছিল, একজন সৎ সাহসী যোদ্ধা ছিল আপনার স্বামী। আপনার তো গর্ব করা উচিত ওর কথা ভেবে। এভাবে তুমি যেতে পারো না এসিবি প্রদ্যুমন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। গুলি চালিয়ে দিল। আরে এটা কি হয়ে গেল? একটু গুলি চালিয়ে দিল। এ বাবা, নিজেকে পুশ করলো। এ বাবা, দেখো দেখো, কি সব হচ্ছে। অভিজিৎ, এখনো এখনো ওই মহিলার কণ্ঠ আমার কানে বিঁধছে। এভাবে তুমি যেতে পারো না এসিবি প্রদ্যুমন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে এসিপি প্রদ্যুমান, সব সময় তোমার বুকে বাজবে। জানি না অভিজিৎ, আর কটা মৃত্যুর, কটা লাশের
আমার মন সেই বোঝা বইতে পারবে কিনা। স্যার কিরকম বোঝা? অভিজিৎ, ওই শান্তি দেবীরই স্বামী ওই মহিলার, আর এই আমাদের একজন আন্ডার কভার অফিসার ছিল। আন্ডার কভার অফিসার? হ্যাঁ অভিজিৎ, এই গুরুত্বপূর্ণ কথাটা এতদিন তোমাকে আমি বলিনি, আর শান্তি দেবীর মৃত্যু ওই কথার সঙ্গে জড়িয়ে রয়েছে। ওই কথাটা গত 6 বছর ধরে আমাকে দাগা দিয়ে চলেছে। আমি ঠিক বুঝলাম না স্যার। অপারেশন ডেমিঙ্গো। অপারেশন ডেমিঙ্গো? এটা কি কোনো বিশেষ মিশন স্যার? হ্যাঁ অভিজিৎ, অপারেশন ডেমিঙ্গো একটা বিশেষ মিশন। এই মিশনে আমাদের আন্ডার কভার কপস গ্যাংস্টার সেজে ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়ের ভেতরে ঢুকে পড়ে আর বিশেষ ইনফরমেশন জোগাড় করে ওদের ব্যাপারে, যাতে আমরা ওই ক্রাইমের শিকড়কে নির্মূল করতে পারি। 6 বছরের পুরনো মিশন স্যার। আপনি কখনো এটার ব্যাপারে তো বলেননি। এতদিন তোমাকে বলিনি তার কারণ ওই কথাটা টপ সিক্রেট ছিল, আর আজও সেরকমই টপ সিক্রেট। অভিজিৎ, আমি তোমাকে যা যা বলবো তুমি কাউকে কিন্তু বলবে না। ওকে স্যার। দয়া কেউ না। ঠিক আছে স্যার। অভিজিৎ, এখন পর্যন্ত আমাদের 2 জন আন্ডার কভার অফিসার মারা গেছেন। 2 জন মারা গেছে? হ্যাঁ অভিজিৎ, 2 জন অফিসার মারা গেছেন। মনে হচ্ছে ওই ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়েরা জানতে পেরে গেছে যে সিআইডি অফিসারেরা গ্যাংস্টার সেজে ওদের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু স্যার ওরা জানতে পারলো কি করে? ওরা যে অফিসার সেটা শুধু আপনিই জানতেন। অভিজিৎ, আরো একজন আছে এই ব্যাপারটা আমি ছাড়াও। কে স্যার? আপাতত আমি তোমাকে নাম বলতে পারছি না, কিন্তু অভিজিৎ তুমি তো জানোই যে আমি ছাড়া যদি আমি কাউকে সব থেকে বেশি ভরসা করে থাকি সেটা হলো তুমি। জীবন দিয়ে দেবো, কিন্তু আপনার ভরসা হারাতে দেব না স্যার। কি করতে হবে আমাকে? আজকে রাতে তোমাকে একটা পাবে যেতে হবে। ওই পাবটার নাম দ্য পাব। দ্য পাব। মাল নিয়ে এসছিস? হ্যাঁ নিয়ে এসেছি। তাহলে দে। প্রথমে টাকা দে। সিআইডি? পালাও! সিআইডি অফিসার এসছে, পালাও! ওরা আমাদের উপর গুলি চালাচ্ছে, আমরাও কি? না না, গুলি চালাবে না, এদেরকে জ্যান্ত ধরতে হবে। যা বলবেন আপনি। বল তোর বস কোথায়, বল। গাড়িতে আয়, তাড়াতাড়ি কর।
তেজা, তেজা, এবার এসিপি স্যারকে আমি কি বলবো? চলো এই চলো গাড়িতে ঢোকা চলো হয়েছে এদিকে। আরে ওর গুলি লাগলো কি করে? অভিজিৎ স্যার তো বলেছিল যাতে গুলি চালানো না হয়। এ তো মারা গেছে। স্যার, মনে হচ্ছে ওর গ্যাংয়ের লোকেরা ওকে মেরে দিয়েছে। কিন্তু এই অভিজিৎ স্যার কোথায়? স্যারের ফোনও সুইচ অফ বলছে। এভাবে হঠাৎ কোথায় চলে গেলেন? তেজা শরীরের ভেতর থেকে আমি যে বুলেটটা পেয়েছি সেটা কোনো দেশি বন্দুক থেকে চালানো হয়েছিল। দেশি বন্দুক দিয়ে? এই দেশি বন্দুক তো তেজার গ্যাংয়ের লোকেদের কাছেই থাকে হয়তো। তার মানে তেজাকে ওরই কোনো সঙ্গী খুন করে দিয়েছে? হ্যাঁ ফ্রেডি, হতে পারে অভিজিৎ স্যার তেজার অনেক কাছাকাছি পৌঁছে গেছিল, আর এটা দেখে তেজার গ্যাংয়ের লোকেরা ভাবলো যে তেজা ওদের জন্য বিপদ ডেকে আনতে পারে, আর ব্যাস তেজাকে মেরে ফেললো ওরা। আর অভিজিৎ স্যার উনি কোথায় চলে গেলেন? আমার মনে হয় অভিজিৎ স্যার বাকি গ্যাংয়ের পেছনে গেছে। খুব চিন্তা হচ্ছে, কখন থেকে ফোনেই পাচ্ছি না। মেরে ফেললো তেজাকে। আমি বলেছিলাম অভিজিৎকে যে আমি তেজাকে জীবিত চাই, জীবিত। তারপরেও এতটা কেয়ারলেস, গুলি মেরে দিল ওকে। স্যার, তেজা অভিজিৎ স্যারের গুলিতে মারা যায়নি স্যার। হ্যাঁ বস, তেজা একটা দেশি বন্দুকের গুলিতে মারা গেছে। হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার সবাইকে বলে দিয়েছিলেন কেউ যেন গুলি না চালায়। আর স্যার, আপনার কথা অনুযায়ী কোনো অফিসার কিন্তু ওখানে বন্দুক বের করেনি স্যার। তাহলে এটার মানে এটাই দাঁড়ায় না যে অভিজিৎ গুলি চালায়নি, চালিয়েছে হয়তো দেশি বন্দুক দিয়ে। কোথায় সে? কোথায় অভিজিৎ? স্যার, উনি কোথায় আছেন আমরা জানি না স্যার, কারণ ওনাকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। ভয় পেয়ে গেছে। প্রদ্যুমনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে অভিজিৎ। ডক্টর সালুখে, অভিজিৎ স্যার কাউকে ভয় করেন না। উনি সবসময় নিজের ডিউটি বুক বাজিয়ে করেন। হ্যাঁ স্যার, ও এরকম পালিয়ে যাওয়ার লোকই নয়। অভিজিৎ পালিয়ে যাওয়ার দলে নয়, নিজের ডিউটিটা ও বুক ফুলিয়ে করে। কিন্তু এবারে অভিজিৎ তার দায়িত্ব থেকে সরে গেছে। জীবনে এই প্রথমবার আমার মনে হচ্ছে যে অভিজিৎকে এই দায়িত্ব আমার দেওয়া উচিত হয়নি। অভিজিতের হাতে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। শেষ হয়ে গেছে অভিজিৎ। ভুল করেছে অভিজিৎ, অনেক বড় ভুল। আরে বাপরে, এ লাশ পড়ে আছে। কোন দিকে লাশ? ওই যে ওই যে ওই দেখ, ওই দেখ। আরে এটা লাশ নয়, আরো একটা মাতাল পড়ে আছে। কেন যে এত মদ খায় এরা, যেটা হজমও করতে পারে না। ধরকে আরে ধরে তোল রে। ওটা ওটা আমি আমি
এখানে এখানে কি আরে করে কি এলাম? করে এসছিস কি করে জানবো? হয়তো বেশি টেনে ফেলেছিলি আর বাড়ি যেতে যেতে এখানে পড়ে গেছিস। আরে এত কেন খাও বাবু? একবার ভাবো তো, তোমার বাড়ির লোক তোমার জন্য সারা রাত কত চিন্তা করেছে। আরে এই, ধর এই, এই, একে। এই, আবার আবার পড়ে যাচ্ছ। আমি আমি মদ খাইনি। ওই গাড়িটা আমি এখানে কি করে এলাম মনে পড়ছে না। চলো, কোনো ব্যাপার নয়, বাড়িতে গিয়ে সুন্দর ঝরঝরে স্নান করে নেবে, একদম সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়ির অ্যাড্রেস মনে আছে তো হ্যাঁ। নাকি সেটাও ভুলে গেছো? বাড়ি 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 হয়তো সিস্কিমে। মনে হয় ঠিক জানো না। এক কাজ করো, লাইসেন্স বা রেশন কার্ড আছে তোমার কাছে? ওতে অ্যাড্রেস লেখা থাকে। ওই লাইসেন্স লাইসেন্স এই সামলে বাবা, সামলে সামলে। আরে আমার আমার ওয়ালেটটা গেল কোথায়? আরে এর কাছে তো টাকা পয়সাও নেই, কি করে যাবে? এ নাও টাকা, অটোর ভাড়া দিয়ে দিও। এই অটো, আমি দেখে আপনার এই কোনো টাকা ব্যাপার আমি না, ফিরিয়ে যখন দেবো। টাকা থাকবে তখন দিয়ে দিও। আমরা এখানেই থাকি। চলো চলো, তোকে বসিয়ে দিই। ঠিক আছে দাদা, আস্তে 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 দেখে। আসো। থ্যাংক ইউ থ্যাংক হ্যাঁ, ইউ ঠিক ভেরি আছে, মাচ। সামলাও বাবা, নিজেকে সামলাও। নমস্কার। নমস্কার, সাবধানে যেও বাবা, সাবধানে। আরে দাদা, আরে আরে গানটা বন্ধ করো না ভাই। কে জানে কাকে না কাকে তুলে নিলাম, রেডিওটাও শুনতে দেয় না। তোমার কাছে জল জল হবে তোমার কাছে? এই নাও। রক্ত? হ্যাঁ, রক্ত? কোথায় রক্ত? না না, কিছু না কিছু না, এমনি বলছি। আমার তো কোথাও লাগেনি, তাহলে এই রক্তের দাগ এলো কোথা থেকে? ব্যাস ব্যাস, এখানেই দাঁড়ান দাদা।
স্মৃতিশক্তিও কাজ করছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। হয়তো ডক্টর সালুকে বলতে পারবেন এটা কার রক্ত। এসব হচ্ছেটা কি? না তো এসিপি স্যারকে ফোনে পাচ্ছি, না দয়া স্যারকে, না অভিজিৎ স্যারকে। আগে তো কখনো এরকম হয়নি। স্যার ওরা কোনো অসুবিধের মধ্যে পড়েনি তো? না না পুরবি, এরকম কিছু হয়নি। ওনারা যেখানেই থাকুন ভালোই আছেন। হয়তো কোনো কারণে ওনাদের ফোন অফ রাখতে হয়েছে। স্যার, থ্যাংক গড স্যার আপনি এসে গেছেন। আপনি কোথায় ছিলেন? আমরা খুব টেনশনে ছিলাম স্যার। আর স্যার আপনার মোবাইলটা বন্ধ কেন স্যার? আমার মোবাইল? হ্যাঁ স্যার, কাল রাত থেকে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছি না। হয়তো আমার ফোনে চার্জ নেই। দিন স্যার আমায়, আমি চার্জিং পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ স্যার, এসিপি স্যার আর দয়া স্যার কোথায়? কোথায় মানে? স্যার ওনাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনে পাওয়া যাচ্ছে না মানে? বাড়িতে ফোন করেছো? হ্যাঁ স্যার, বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু আমরা ভাবলাম আপনারা তিনজন একসঙ্গেই আছেন। আমি তো কাল রাতের পর থেকে ওদের থেকে আলাদা হয়ে যাই। কাল রাতে? কিন্তু এমন কি হয়েছিল স্যার কাল রাতে? আপনি ওই রেডের পর হঠাৎ উধাও হয়ে গেলেন। আসলে আমাকে কেউ অ্যাকচুয়ালি ঠিক সবকিছু মনে নেই আমার। স্যার, স্যার এই প্যাকেটটা? এটা কিছু না, একটা এভিডেন্স যেটা আমাকে ডক্টর সালুকেকে দিতে হবে। স্যার সালুকা স্যার তো ক্রাইম সিনে আছেন, আমরা ওখানেই যাচ্ছিলাম। ক্রাইম সিনে? হ্যাঁ স্যার, একটা গোডাউনে দুটো খুন হয়েছে। খুন? হ্যাঁ স্যার, কেউ খুব নৃশংসভাবে দুজন লোককে চেয়ারে বসিয়ে গুলি করে দিয়েছে স্যার, ইন্দিরানগর গোডাউনে। কি হলো স্যার? না কিছু না। কোথায় এই গোডাউন? ইন্দিরানগরে স্যার গোডাউনটা। ইন্দিরানগর গোডাউন? চলো গিয়ে দেখি। এসো অভিজিৎ, এসো। এই দেখো বস, খুবই নৃশংসভাবে মারা হয়েছে এদের। চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে তারপরে এদের দুজনকে গুলি করা হয়েছে। এরকম কেন মনে হচ্ছে যে আমি এখানে আগেও এসেছি? অভিজিৎ, ইয়েস স্যার। বস গুলি এদের সামনে থেকেই মারা হয়েছে, আর এদের ক্ষত এই কথাই বলছে যে খুনি এদের থেকে বেশি দূরে ছিল না। আর এই দেখো, বুলেট সেলগুলো ওখানে পড়ে রয়েছে, আর এই যে এই জুতোর ছাপ। অভিজিৎ, খুনি ওখানেই দাঁড়িয়েছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো।
স্যার যদি খুনি এখানে দাঁড়িয়ে থাকে আর ওখানে চেয়ারের সঙ্গে বেঁধে ওদের গুলি করা হয়ে থাকে, তাহলে রক্ত এখানে কি করে এলো? এই জ্বরটাই তো আমি অনেকক্ষণ থেকে ছাড়াতে পারছি না। মনে হচ্ছে আরো কয়েকজন লোক আহত হয়েছে এখানে, এই ঘরের মধ্যে, এই দুজন ছাড়াও। স্যার হয়তো এই দুজনকে যে গুলি করেছে সে হতেই পারে। স্যার স্যার এখানে আমি আরো দুটো শেলস পেয়েছি গুলির। হোয়াট? এই দেখুন, এখান থেকে স্যার। এখান থেকে? হ্যাঁ। ও, তার মানে হচ্ছে এখানে আরো অনেকে গুলি চালিয়েছে, শুট আউট হয়েছে এখানে। শুট অভিজিৎ, শুট! শুট অভিজিৎ, শুট! শুট অভিজিৎ, শুট! না, এটা হতে পারে না। এদের দুজনকে আমি খুন করতেই পারি না। তাহলে আমার প্যান্টে ওই কাদের রক্ত? ওই প্যান্টটা আমি ডক্টর সালুকাকে দেব কি দেব না? না, সারিকা, 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 এদিকে। অভিজিৎ, তুমি এখানে এইভাবে লুকিয়ে আছো কেন? আমি আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলতে চাই। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছো। জানি না, জানি না আমি ঠিক করেছি কি করিনি। এই এই যে এই প্যাকেটে একটা প্যান্ট আছে আর তাতে রক্ত লেগে আছে। রক্ত? আমি আমি চাই যে তুমি এটার ব্যাপারে খোঁজ নাও। এই রক্তের ডিএনএ টেস্ট করো আর খোঁজ নাও যে এই রক্তটা কার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। ল্যাবে চলো। না 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 না, ল্যাবে নয়, ল্যাবে আমি যেতে পারবো না। ল্যাবে যেতে পারলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। ল্যাবে যেতে পারবে না মানে? মানে সারিকা, আমি মানে এটা যে যে সমস্ত কথা তোমার আর আমার মধ্যে হয়েছে, হ্যাঁ, সেগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে। ডক্টর সালুকে যেন জানতে না পারেন। কি? কেন? ওনাকে আমি কেন বলবো না? কারণ আমার মনে নেই যে কাল রাতে আমার সঙ্গে কি হয়েছিল। আর ডক্টর সালুকে তো চেনই, সব সময় আমার পিছনে পড়ে থাকে। উনি তো শুধু সুযোগ খোঁজেন আমার রাস্তায় কাঁটা বিছানোর জন্য। অভিজিৎ, সালুকা স্যার আমার বস, ওনার আন্ডারে আমি কাজ করি। এভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারবো না। তার জন্য যদি আমি কোনো বিপদে পড়ি সেই জন্যেও না, এইটুকু পারবে না? দেখো অভিজিৎ, আমাদের সম্পর্কটা নিজের জায়গায় আর সিআইডির ডিউটি অন্য জায়গায়। তুমি
দুটোকে এইভাবে মিক্স করো না অভিজিৎ। আচ্ছা, এই প্যান্টটা আসলে কার? আমার। তোমার? আর এতে যে রক্ত লেগে আছে আর সেটা? যদি আমি জানতাম। আমি জানি না সারিকা যে এই রক্তটা কার, নয়তো আমি তোমায় কেন বলতাম টেস্ট করার জন্য। ঠিক আছে, আমি এটা টেস্ট করছি, কিন্তু প্লিজ তুমি আমার কাছে এমন কোনো আশা করবে না যেটা আমার পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, তুমি ডক্টর সালুকাকে যদি বলতে চাও তো তুমি বলতে পারো, কিন্তু প্রথমে আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু শুধু সালুকা স্যারকেই নয়, আমাকে এসিপি স্যারকেও জানাতে হবে। ঠিক আছে, কিন্তু এসিপি স্যার কোথায় আছেন? কবে থেকে ওনার ফোন ট্রাই করছি, ফোনে তো পাচ্ছি না ওনাকে। হ্যাঁ দাদা বলুন, কি লাগবে? দেখো ভাই, আমার 10 টাকা দামের তোয়ালে চাই, সেটাও লাল রঙের। 10 টাকার তোয়ালে? হ্যাঁ। কি আর কি মারছেন দাদা, এটা একটা মুদিখানা, এটা তোয়ালের দোকান নাকি? আর তাছাড়া আজকালকার যা বাজার তাতে রুমালি হয় না 10 টাকায়, তার উপরে আপনি তোয়ালে চাইছেন? দেখো, আমি রসিকতা করছি না, আমার 10 টাকা দামের তোয়ালেই চাই, আর সেটাও লাল রঙের। তুমি বুঝতে পারছো না কেন? আমার 10 টাকা দামের তোয়ালেই চাই। আমার কথা শুনতে পাচ্ছেন না, না বুঝতে পাচ্ছেন না? কোনটা? গিয়ে কোনো কাপড়ের দোকানে দেখুন, যান। আরে, ভীষণ বাজে ব্যবহার তো। কি ব্যাপার? আচ্ছা, এইভাবে কেউ কাস্টমারের সাথে কথা বলে? মাফ করবেন স্যার, আপনি আমায় বলুন কি দরকার। দেখো না দাদা, তখন থেকে তোয়ালে চেয়ে যাচ্ছে, তাও 10 টাকার লাল রঙের। 10 টাকার? হ্যাঁ, 10 টাকা দামের লাল রঙের তোয়ালে। দিন, টাকাটা দিন। 1 মিনিট। আরে দাদা বাবু, কি দেখছেন আপনি? কিছু না, তুমি তোমার কাজ করো। 90V 869890। 1 মিনিট। এই নিন আপনার তোয়ালে, 10 টাকা দেবেন। থ্যাংক ইউ। লাল রঙের তোয়ালে এসব কবে থেকে রাখছি আমরা আমাদের দোকানে, আর সেটা তো নিলেও না উনি। যে কথা তুই বুঝতে পারবি না সেসব জিজ্ঞেস করিস না। যা তোয়ালেটা নে আর শুকোনোর জন্য মেলে দে। কি সব লোকজন নেবে। আরে দাদা, আরে এটা তো শুকনোই, কোথায় ভেজা? আরে বললাম না তোর মাথায় ঢুকবে না, যেটুকু বললাম সেটুকু কর। আর বাবা যত সব। আরে এটা কি? এটা তো সেটাই যার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছি, লাল তোয়ালে। ও মালাডের দিকে যাচ্ছে, চল চল চল। কত হয়েছে? আজ একে সারা জীবনের জন্য স্বাধীন করে দেবো। ব্যাস, আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ক্লান্ত হয়ে গেছে আমি এই দুটো জীবন বাঁচতে বাঁচতে। জানি না কবে যাওয়া ভাগ্যে বাড়ি যাওয়া লেখা আছে। কত দিন হয়ে গেল আমি রেখাকে দেখিনি পর্যন্ত। কেমন আছে? আমার ছেলেটাও বোধহয় এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। যখন বাড়ি ছেড়েছিলাম তখন ওই সময় ঠিক করে কথাও বলতে পারতো না।
জানি না কোন অবস্থায় রয়েছে ওরা দুজন। আরে এটা কি? এটা তো সেটাই যার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছি। লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল মানে লাল তোয়ালে, লাল তোয়ালে কি? লাল তোয়ালে, লাল 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 মানে মালাড, মালাড। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো আমি মালাডে যাব। আমি ওদিকে যাবো না, অন্য কাউকে নিয়ে নিন। আরে কেন যাবে না মালাডে? হ্যাঁ, এইভাবে হ্যারাস করছো সাধারণ লোককে। চলো। যেখানে যা কমপ্লেন করুন, আমি ওখানে যাব না। আচ্ছা তুমি যাবে না? একটা কাজ করো, পুলিশ স্টেশন চলো। হ্যাঁ আরে না স্যার, না স্যার, বসুন। যাবে তো মালাডে? হ্যাঁ। মিটার ডাউন করো, চলো তাড়াতাড়ি। অটো, 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 মালাট যাবো, মালাট। হ্যাঁ বসুন, ও মালাডের দিকে যাচ্ছে, চল চল চল। এই নাও তোমার টাকা। ঠিক আছে। নিকেতন লাল টাওয়েল সত্যি কি দেখেছে? আর যদি দেখেই থাকতো তাহলে তো সত্যি আসা উচিত ছিল। এখন তো এই শহরে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
নিকেতন লাল টাওয়েল সত্যিই কি দেখেছে? আর যদি দেখেই থাকে তাহলে আসা উচিত ছিল। নিকেতন কোথায় যে গেছে? কত হয়েছে? 150 টাকা। না, তুমি 200 রাখো। 200 কেন? আজ কি কোনো স্পেশাল ডে নাকি? হ্যাঁ, আজ আমার স্বাধীনতা দিবস। আজ একে সারা জীবনের জন্য স্বাধীন করে দেবো। স্বাধীনতা দিবস? সেটা তো 15ই আগস্ট। তুমি বুঝবে না, ছাড়ো, বাদ দাও, তুমি আনন্দ করো। মরে যাবে মনে হচ্ছে বেচারা। এই আপনারা কেউ দেখেছেন? দেখেছেন লোকটা কে ছিল? এখন তো এই শহরে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেটাই তো, দিনে দুপুরে লোকে খুন হয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে খুন খারাপি চলছে। কেউ গুলি করেছে? এই বেচারাকে কেউ বাঁচাতেও পারেনি। মরে যাবে মনে হচ্ছে বেচারা। ভাই, আরে কেউ অ্যাম্বুলেন্সকে ডাক। ফোন ওঠাও প্রদ্যুমান, আমিও দেখছি সিআইডির চাকরিটা তুমি কি করে বাঁচাও। আমি বলেছি না বারে বারে এই নাম্বারে ফোন করবেন না? তাহলে কতক্ষণ সহ্য করব আমি? আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ, আমি আসছি। ওকে। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে বিব্রত লাগছে? কিছু চান আপনি? আমার কিচ্ছু লাগবে না, যাও এখান থেকে। আমি কারুর জন্য অপেক্ষা করছি এখানে।
আর এইগুলো কি? এখানে ন্যাপকিনস নেই? এটা কিরকম ক্যাফে? সরি ম্যাম, আমি এখন এনে দিচ্ছি। ছাড়ো, আমার কাছে আছে। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি কোথাও যাবেন? আমি আপনার জন্য অন্য ট্যাক্সি আনিয়ে দিচ্ছি, এটা অন্য গেস্টের জন্য। আমার যাওয়াটা খুব জরুরি, ওখানে একটা মেয়ের খুন হয়েছে। কি খুন? ম্যাডাম শুনুন, ম্যাডাম শুনুন, এক্সকিউজ মি ম্যাম, শুনুন ম্যাডাম প্লিজ, ম্যাম। এক্সকিউজ মি, তুমি আমার ওয়াইফকে দেখেছো কোথাও? স্যার স্যার একজন ম্যাডাম এখানে এসেছিলেন, উনি ট্যাক্সি নিয়ে এইমাত্র চলে গেলেন। কোথায় গেলেন উনি? আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু খুব অদ্ভুত বিহেভ করছিলেন। কি বলছিলেন? স্যার স্যার উনি বলছিলেন ভিতরে কেউ খুন হয়েছে। স্যার, শোনো, স্যার, শোনো। কে খুন হয়েছে স্যার? এক মিনিট, এটা রাখ আর আমার কথাটা শোন। এখানে কারোর খুন হয়নি আর তুই কিচ্ছু শুনিসনি, বুঝেছিস? খোঁজ নে কোথায় গেল ও। ওকে স্যার। স্যার, ওকে ছুরি মারছিল, মেয়েটা মরে গেছিল, তা সত্ত্বেও ওই লোকটা ওকে মেরেই যাচ্ছিল। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে দেখে নিয়েছে, আমাকে ও ছাড়বে না। প্লিজ আপনি একটু শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা এখানে আছি তো। একটা কথা বলুন, খুনি কি আপনাকে দেখতে পেয়েছিল? খুনি থাকলে তবে তো দেখতে পাবে। যদি কোনো খুন না হয়ে থাকে, কেউ খুনি না থাকে, তাহলে কে কাকে দেখবে? স্যার, আমি সুনীল কুমার আর ও আমার ওয়াইফ স্যার। স্যার, ও যা কিছু বলছে সব মিথ্যে স্যার, এই সমস্ত কিছু ওর কল্পনা, এরকম কিচ্ছু ঘটেনি স্যার। না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। মিস্টার সুনীল, আপনি এনার স্বামী, কিন্তু এখানে এনাকে ভয় দেখানোর কোনো চেষ্টা করবেন না, বুঝেছেন? আমরা কি করে মেনে নেবো যে যেটা বলছে সেটা সত্যি না আর তুমি যেটা বলছো ওটা সত্যি? তার কারণ ও মানসিকভাবে অসুস্থ স্যার, ওর স্লিপ প্যারালাইসিস আছে স্যার। স্লিপ প্যারালাইসিস মানে ঘুমের মধ্যে অবশ হয়ে যাওয়া? এর কথা তো আগে শুনিনি। কি এটা? ঘুমানোর সময় কিছুক্ষণের জন্য মানুষের বডি একেবারে অবশ হয়ে যায়, মানে জড় পদার্থের মতো। সেই সময় সে উল্টোপাল্টা স্বপ্ন দেখে আর সেটাকে সে সত্যি বলেই মনে করে, কিন্তু সে সময় সে চাইলেও কিছু করতে পারে না, কারণ তার বডি সেই সময় পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এটাকেই স্লিপ প্যারালাইসিস বলে, ঘুমের মধ্যে শরীর অবশ হওয়া। ইজ ইট ওকে? এক্স্যাক্টলি স্যার, আমাদের বিয়ে হয়েছে 6 বছর হলো, আর এই 6 বছরের মধ্যে প্রত্যেক 2-3 রাত অন্তর ওর এই অ্যাটাকটা হয় স্যার। আর এবারেও তাই হয়েছে স্যার, অন্য কিচ্ছু ঘটেনি। হ্যাঁ স্যার, জানি আমার এই রোগটা আছে, কিন্তু যখনই আমার মাইগ্রেনের পেন ওঠে আমার মাথা ঘুরতে থাকে আর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু স্যার এই সময় আমি শুধুমাত্র একটু ঘুমানোর চেষ্টা করি। অনেক কষ্টে আমার ঘুম আসে,
কিন্তু তার 2-3 ঘন্টার পরেই আমার হঠাৎ করে চোখ খুলে যায়, কিন্তু শরীর একেবারে স্থির হয়ে থাকে। চেষ্টা করেও আমি একটু নড়তে পারি না, পুরো শরীর যেন প্যারালাইজড হয়ে গেছে। কিছু পরিষ্কার দেখতে পাই না আর বুকের ভেতরে যেন ভারী হয়ে যায়। আমি কোনোভাবে চিৎকার করতে পারি না, কারণ মুখ থেকে আওয়াজই বেরোয় না। আর তারপরে 15-20 মিনিট পর অদ্ভুত সব জিনিস আমি দেখতে পাই। ও এসে গেছে, এবার আমাকে মেরে ফেলবে। এসে গেছে। কে এসে গেছে? ওই যে ওখানে। কেউ না, কেউ আসেনি, কেউ ওর আসেনি। হাতে ছুরি আছে, সৌ- আমাকে মেরে ফেলবে। আচ্ছা, কোথায়? ওই যে কেউ নেই তো, দেখো দেখো। শান্ত হও, শান্ত হও। তোমার আবার অ্যাটাক হয়েছে, রিল্যাক্স। ওই যে ওখানে। কেউ সামনে নেই, বসে কেউ আছে, নেই, দেখো। এখানে শুয়ে পড়ো তুমি। সামনে বসে আছে ওখানে। দেখো দেখো কোথায় কে আমাকে আছে? বাঁচাও, please, কেউ আমাকে আসেনি মেরে এখানে। ফেলবে। তুমি শান্ত হও, রিল্যাক্স করো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পড়ো। তার মানে আপনি যা যা তখন দেখতে পান সে সবই মনের ভুল, সেগুলো আদৌ সত্যি নয়? হ্যাঁ, প্রত্যেকবার সত্যি হয় না, কিন্তু এবার সত্যি হয়েছে। এটা আমার মনের ভুল ছিল না। ওই মেয়েটার মুখটা আমার এত ভালো করে মনে আছে যে আমি ওকে যে কোনো সময় চিনতে পারবো। এবারে আমি কোনো শয়তান বা দানবকে দেখিনি, যেটা আমি প্রত্যেকবার দেখি। আমি সত্যি বলছি, আমি ওখানে খুন হতে দেখেছি। আমি একদম মিথ্যে কথা বলছি না, ওখানে খুন হয়েছিল। খুন খুন খুন, ব্যাস, কিচ্ছু হয়নি ওখানে। সুনীল বাবু, আপনি চুপ করুন, চুপ করুন। খুন হয়েছিল কি না সেটা আমরা খুঁজে বের করব। আপনারা দুজনে শুধু সেদিনকার ঘটনাটা বলুন, সে রাতে কি হয়েছিল প্রথম থেকে। স্যার, আমরা দুজন এখানে আমার কাজিন অভয়ের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কাল রাতে অভয় আর মিতালি, মানে ওর হবু স্ত্রী, দুজনে একটা ককটেল পার্টি করছিল। এখন আমার কথা মন দিয়ে শোনো। মিতালি যা কিছু প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স আছে, 7 পাকে বাঁধা পড়ার আগে যেন তোমার নামে ট্রান্সফার হয়ে যায়। এই মেয়েটার ওপর তোমার যে ভালোবাসার নেশাটা চেপেছে সেটাকে ইউজ করো বাবা। ওয়েল মিতালি, একটা কথা বলবো? এখনো সময় আছে, আবার ভেবে দেখ। এই অভয় তোর যোগ্য নয়। তুই এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। তুমি জানো না, একে নিয়ে তো সারা শহর চর্চা করছে। আমি এর সাথে তোমার বিয়েটা এই জন্যই দিচ্ছি যাতে তুমি ডুবে না যাও। ইউ গট ইট? সো বি ফোকাসড প্লিজ। আমি জানি কি করতে হবে। আমার ওই সাইকোর সঙ্গে বিয়ে করার কোনো শখ নেই, করছি কারণ আর কোনো রাস্তা নেই। তাই আমাকে বুঝিও না কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। ঠিক আছে? হাই। তারপর পার্টির ওই চেঁচামেচিতে আমার মাইগ্রেনের ব্যথা এত বেড়ে গেল যে আমি আর ওখানে দাঁড়াতেই পারছিলাম না। রাইমা, কি হলো? কি হয়েছে? আমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, আমার শরীরটা ভালো লাগছে না। আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। আমার এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আমি খেয়ালই করিনি যে ওটা আমার রুম না অন্য কারোর। প্রায় 45 মিনিট পরে যখন আমি নর্মাল হই, আমি উঠে এদিক ওদিক দেখি, তখন কিন্তু ওখানে কোনো খুনি ছিল না, না কোনো লাশ ছিল, না কোথাও রক্ত লেগেছিল। কি হয়েছে রাইমা? আরে কি হয়েছে? এরকম ভয় পেয়ে আছো কেন? খুন হয়েছে। ওই লোকটা কোথায় কোথায়? আমার কথা শোনো, মেয়েকে মেরে আমার কথা ফেলেছে। শোনো। এখানে কিচ্ছু ঘটেনি। কোথায় 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 কে আছে? কে আছে? কিচ্ছু হয়নি এখানে। আচ্ছা, তুমি এখানে কি করছো? এটা তো আমাদের ঘর নয়।
আচ্ছা যাকে বাদ দাও, তুমি এখানে বসো 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 আমাকে বসো, আমার মেরে কথাটা ফেলবে, শোনো, ওই লোকটা বসো, আমাকে আমি মেরে তোমার জন্য ফেলবে। জল নিয়ে আসছি, রিল্যাক্স। আমি যখন জল নিয়ে ওখানে গেলাম তখন রাইমা ওখানে ছিল না, ও ওখান থেকে এখানে আসে আর আমিও খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। তবে একটা কথা আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, ওখানে কোনো খুন হয়নি, সব ওর কল্পনা। সুনীল বাবু, যেভাবে রাইমা আমাদের এ কথা বলছে না, তাতে মনে হয় না মন গড়া কিছু। নিশ্চয়ই ওতে কোনো সত্যি আছে। স্যার ওই রুমটা বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া ছিল, আর আমি গেস্ট লিস্ট ভালো করে চেক করে দেখেছি, কেউ নিখোঁজ হয়নি, কারোর মার্ডার হয়নি। স্যার স্যার আপনি ওর কথাকে গুরুত্ব দেবেন না, শুধু বিয়েটা ঠিকমতো হয়ে যেতে দিন, নইলে জিৎ আঙ্কেলের সর্বনাশ হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, আমি পথে বসে যাব স্যার। বিয়েতে কোনো প্রবলেম হবে না, আমরা জিজ্ঞাসাবাদ তো করবই, কিন্তু আমাদের ঢঙে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। আচ্ছা, রিসেপশন ডেস্কটা কোন দিকে? স্যার আপনি সোজা যান, দেন টেক আ রাইট টার্ন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসলে আমি বিজনেস ট্রিপে এসেছি। ওকে স্যার, এখানে সাইন করুন স্যার। শুধু রুমের ভিউ যাতে ভালো হয়। শিওর স্যার, এনজয় ইয়োর ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? ওই আমরা অভয়ের ওয়েডিং এর জন্য এসেছিলাম, রুমে চেক ইন করতে চাই। ওকে স্যার, আপনি আপনার ডিটেলস দিয়ে দিন, আমি আপনাকে রুমের কি দিয়ে দেবো। ও শিওর। বেবি, তুমি ওনাকে বলনি হ্যাঁ, আমাদের 103 রুমটাই চাই? আই এম সো সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ম্যাম, আসলে আমাদের ওই 103 নম্বর সুইট রুমটা চাই। ঠিক আছে স্যার, আপনাকে 103 দিচ্ছি। আমি যেমনটা বললাম তেমন কেন করলে না? কিন্তু এবার কি করব, কি করে লুকোবো? লুকোতে তো হবেই। এসো, আমি বলে দিচ্ছি কিভাবে। এসো। সুনীল, সবকিছু এর জন্যই হচ্ছে, কেউ যদি জানতে পারে না, জানি না কি হবে। কোথায় ছিলে তুমি? এসো, তোমার সাথে কিছু কথা আছে, এসো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমি আপনাদের সিসিটিভি সিস্টেমটা চেক করতে চাই। আপনাদের সিকিউরিটি ইনচার্জকে একটু ডেকে দেবেন? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই লুমিনল টেস্ট দিয়ে তো কিছু জানা গেল না, মনে তো হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে। স্যার, খুনি খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এটা কি করে সম্ভব? স্যার, যেভাবে রাইমা বলেছে, খুন হবার পরে এখানে রক্ত ছড়িয়ে থাকার কথা। যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন, এই কেমিক্যালটা দিয়ে তো রক্তের দাগ বোঝা যায়। কিন্তু এখানে তো কোনো চিহ্নই নেই, কোনো চিহ্ন নেই।
স্যার হয়তো রাইমার সত্যি সত্যি কোনো ভ্রম হয়েছে, নয়তো খুনি এখানে একটাও রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়নি। পুরবি মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে, খুনি রক্তের একটা ফোঁটাও পড়তে দেয়নি। এই দেখো, রক্তের একটা ফোঁটাও মাটিতে কিংবা দেওয়ালে লাগেনি, কারণ খুনি পুরো রুমটাকে প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছিল। স্যার তার মানে রাইমাই সবকিছুই প্লাস্টিকের ওপার থেকে দেখছিল, তাই জন্যই ওর সবকিছু আবছা আবছা লাগছিল। হ্যাঁ, এই প্লাস্টিক শিট যেখানে জোড়া হয় হতে পারে সেখানে একটা গ্যাপ ছিল, আর ওই গ্যাপ দিয়েই ওই মেয়েটার মুখ দেখে ফেলেছে ও। না লাশ পেয়েছি, না ফিঙ্গারপ্রিন্ট, আর না কোনো রক্ত। মনে হচ্ছে এই কেসে আমরা ফরেন্সিক ল্যাব থেকে কোনো সাহায্য পাবো না। এটা জানা খুব একটা সহজ নয় যে কার খুন হয়েছে, করেছে কে, আর ওই লাশটা গেল তো গেল কোথায়? আরে না না, সেই প্রবলেম তো ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার করাপ্ট হয়ে গেছিল, সেই জন্য যত ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। পরশুদিন যা রেকর্ড হয়েছিল, মানে পরশু থেকে শুরু করে আজ পর্যন্ত যা রেকর্ড হয়েছিল সব ডিলিট হয়ে গেছে। বিগত 24 ঘন্টার সমস্ত ফুটেজ উড়ে গেছে। খুন হওয়া থেকে রাইমা দেবী যা বলেছেন সেই থেকে 24 ঘন্টার মধ্যে হোটেলে যা যা কিছু ঘটেছে তার কোনো রেকর্ড নেই। অদ্ভুত ব্যাপার। প্রথমে পুরো রুমটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়, আর এখন সিসিটিভি ফুটেজ। খুব চালাক অপরাধী। এক মিনিট, তুমি হোটেলের ভিতরের কিছু জানতে পারলে না, কিন্তু হোটেলের বাইরের সিসিটিভি ফুটেজ চেক করেছো? হ্যাঁ আছে তো স্যার, মেন গেট, গার্ডেন, পার্কিং লট আর হোটেলের পিছন দিকটার। না দয়া, কি রাইমা যেগুলো দেখেছে সেগুলো ভুল নয়, বরং সত্যি? কেউ খুন হয়েছে? মাই গড, কোনো কিছুই পাওনি? আচ্ছা ঠিক আছে, ইনফর্ম করে যাবে। কি হলো বস, কিছু পাওয়া গেছে? ভীষণ চালাক এই খুনি, ভীষণই চালাক। একটাও প্রমাণ রেখে যায়নি, কোনো প্রমাণ রেখে যায়নি আমাদের জন্য। এটা কি করে সম্ভব বস? কিন্তু এটা হয়েছে সালুকে, এটা হয়েছে। রাইমার জীবন খুব বিপন্ন। তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে? আরে আমাদের লোকেরা ওখানে কোনো পোক্ত প্রমাণ পায়নি, কিন্তু ওখানকার পরিস্থিতি বলছে ওখানে অবশ্যই কোনো খুন হয়েছে। আর দেখো, একটা কথা মনে রেখো, রাইমা প্রত্যক্ষদর্শী, আর ও খুন হতে দেখেছে, আর খুনি ওর আশেপাশেই আছে, তাই রাইমা নিশ্চয়ই বিপদে আছে। আর ওর ফুটেজ? স্যার সেটাও উড়ে গিয়েছে। না না, ওগুলো ওড়েনি, ওগুলো একদম ঠিকঠাক আছে। ভিতরের আর বাইরের সিসিটিভি ক্যামেরাগুলোর কেবল কানেকশন একদম আলাদা, তাই ওগুলো বেঁচে গেছে। বেঁচে গেছে মানে ফুটেজ পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার কাছে আছে তো। এই নিন বাইরের ক্যামেরাগুলোর ফুটেজ। স্যার, উনি যদি তখন ওর ওপর আক্রমণ করে যখন স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়, তখন তো আঙুলও নাড়াতে পারবে না। আর যদিও নিজের আঙুল নাড়াতে পারে তাহলে কি করে ডক্টর সারিকা? প্যারালাইসিস তো পুরো বডিতে অ্যাটাক করে। দেখো, স্লিপ প্যারালিসিস বাদ দাও, নর্মালিও আমরা যখন ঘুমাই, যখন গভীর ঘুমে থাকি আমরা স্বপ্ন দেখি, সেই সময়ও আমাদের মাংসপেশি সেমি প্যারালিসিস স্টেজে, মানে শিথিল অবস্থায় থাকে। এটা সবার সাথে হয়। কিন্তু বস, এই পরিস্থিতিতেও আমাদের পেটের, বুকের আর গলার মাংসপেশি সবচেয়ে বেশি শিথিল থাকে। স্লিপ প্যারালিসিসেও এইটাই হয়। আর এই অবস্থায় যে ব্যক্তি স্লিপ প্যারালিসিস রোগ আছে, যদি সে হাতের আঙুলগুলোর উপর কনসেন্ট্রেট করে, এই আঙুলগুলোতে মনঃসংযোগ করে আর এগুলোকে নাড়ানোর চেষ্টা করে, মুঠোকে বন্ধ করে আর খোলে,
তাহলে এই প্যারালিসিস স্লিপকেও ভাঙা যেতে পারে। হ্যাঁ, সালুকে ধরে নিলাম যে ওর স্লিপ প্যারালাইসিস ভেঙে দিল, কিন্তু সেটা ভাঙতে যত সময় লাগবে তার মধ্যে যদি ওর ওপর অ্যাটাক হয় তাহলে কি হবে? আমাদের এমন কোন জিনিস দরকার যেটা দিয়ে সালুকে ও বাকিদের এটা জানাতে পারবে যে ওর ওপর অ্যাটাক হচ্ছে। ও বলতে পারবে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আছে এরকম জিনিস। এক মিনিট দাঁড়াও সারিকা। বস, এইটা হচ্ছে অ্যালার্ম। রাইমা যখন নিজের আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবে তার স্লিপ প্যারালিসিস ভাঙার জন্যে, আর যখন সে সেটা ভেঙে ফেলবে নির্দিষ্ট সময়ের আগে, তখন তাকে শুধু এইটা করতে হবে, এই অ্যালার্মটাকে টিপতে হবে। তখন এটা বাজতে শুরু করবে, আর এই অ্যালার্ম দয়া, পুরবী আর অভিজিৎ তিনজনের মোবাইল ফোনে কানেক্ট করা আছে, জেনে যাবে তারা। তখন ওনারা ওর কাছে পৌঁছে যাবে আর খুনিকে ধরে ফেলবে। সালুকে এই অ্যালার্ম দিয়ে বিপদ এড়ানো যেতে পারে, কিন্তু দূর করা যাবে না। বিপদ তো তখন দূর হবে যখন আমরা খুনির কাছে আগে পৌঁছবো। অভয়, এটা অভয়ের রুম না? অভয় কে? যার বিয়ে হওয়ার কথা? ইয়েস, অফকোর্স। ওর বিয়ে আমার সাথেই হওয়ার কথা। ওহো হো, আর আপনি আপনার ফিয়ন্সের রুম চেনেন না? তবে এটা আমার রুম, আর রিসর্টের সমস্ত রুমগুলো বিয়ের জন্য বুক করা হয়নি। এখানে আরো অনেকেই থাকে। কংগ্রাচুলেশনস। হ্যালো, তুমি কোথায় আছো? আর সেটা তুমি আমাকে এখন বলছো? সিরিয়াসলি? দেখো, যেটা করার না একটু তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। আর হ্যাঁ, আমি না এই বিয়েতে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? মিতালি, অভয়ের সঙ্গে যার বিয়ে হবে, এ কি সত্যি জানে না যে অভয়ের রুমটা কোথায়? এর আমাদের উপর সন্দেহ হয়ে যায়নি তো? সেটা তো জানি না, কিন্তু খুনি যেন জানতে না পেরে যায়, কারণ যদি এমনটা হয় তো রাইমারই কোনো বিপদ হতে পারে। রাইমা বলেছিল যে খুন 12টা থেকে 12:30টার মধ্যে হয়েছে। তারপরে খুনি লাশটাকে গুম করার ব্যবস্থা করেছে, কিন্তু রিসর্টে এত ভিড় আর লোকজনের আনাগোনা, ওই লাশটাকে লুকিয়ে রাখা আমার মতে অসম্ভব। মানে লাশকে এরা বাইরে নিয়ে গেছে? কিন্তু স্যার, রাত্রেবেলা রিসর্টের বাইরে তো কেউ বেরোয়নি, তাহলে এই লাশটা রিসর্টের ভিতরেই নেই তো? না না, যদি লাশ এখানে থাকতো তাহলে এতক্ষণ দুর্গন্ধ বেরিয়ে যেত। কারেক্ট। আমি কিচেনে ফ্রিজার চেক করেছি, কিন্তু ওখানেও কিছুই নেই। ওই একটাই জায়গা ছিল যেখানে লাশ লুকোনো যেত। তারপরেও এখানে বিয়ের পার্টি আর লেট নাইট পার্টির জন্য এরকম জায়গায় কমসে কম 30 জন লোক তো থাকবেই। খুনি লাশটাকে ওখানে লুকানোর ভুল করবে না। স্যার, কোথাও খুনি 2 তারিখ লাশটার সাথে চেক আউট করে নেয়নি তো? মিস্টার পরিতোষ, শুধুমাত্র আপনার রিকোয়েস্টে আমি রেকর্ডস 3 বার চেক করেছি। মিস লীলা নামে কেউই নেই। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। উনি হয়তো অন্য কোথাও আছেন। আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে চেক করুন। ম্যাডাম, যদি আমি চেক করতে পারতাম তাহলে আপনাকে কেন রিকোয়েস্ট করতাম? লীনা আমার বন্ধু, আর ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি। আমি কি করব? দেখুন ম্যাম, ওর সঙ্গে কথা বলা আমার খুবই প্রয়োজন। আপনি বুঝতে পারছেন তো? স্যার, আপনি বুঝতে পারছেন না। একজনের ডিটেলস আরেকজনকে দেওয়া আমাদের নিয়মের বাইরে। তাও হ্যাঁ, আপনাকে সেটা সাহায্য তো- করছিলাম, কিন্তু আমার কাছে ওনার কোনো ডিটেলস নেই স্যার। আরে নেই কেন বলছেন? ডিটেল তো আপনারা রাখেন। যদি কেউ রুম নিতে আসে তার ডিটেল আপনারা রাখেন না? নেওয়া হয় স্যার, অবশ্যই নেওয়া তাহলে? হয়, কিন্তু উনি এখানে থাকলে তবে তো। 1 মিনিট, আপনি যখন বিশ্বাস করছেন না, আপনি নিজেই চেক করে আচ্ছা নিন। ঠিক আছে। লীনা আবার আমাকে মিথ্যে কথা বলেনি তো? আমি দেখছি। ম্যাম আপনি একটা কাজ করবেন। ম্যাম, আপনি হাউসকিপিং থেকে কাউকে ডাকবেন। আমার রুমটা এতটাই নোংরা হয়ে আছে, সকাল থেকে আমি বারবার ফোন করছি, কেউ আসতে রাজিই হচ্ছে না। এটা কি করে হতে পারে? না ফোনে, আরে ফোন তো আমি 50 বার করেছি। আপনি প্লিজ কাউকে পাঠান না। ঠিক আছে স্যার, আমি ডেকে থ্যাংক আনছি। ইউ থ্যাংক ইউ ম্যাম। আজকে যতজন চেক আউট করেছে তাদের মধ্যে 4 জন তো এসেছিল বিয়েটা অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই চলে গেছে। বিয়েতে অংশগ্রহণ না করেই চলে গেছে? অদ্ভুত ব্যাপার। এই যে দেখো না, এই 4 জনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। কি করা যায় বলো তো?
স্যার আমি এই 4 জনের ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছি। আর পুরবি, রাইমাকে হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ দেখিও, মেন গেটের, যেখান থেকে লোক যাওয়া আসা করে। ও বলেছিল না আমাদের যে ও ওই মেয়েটাকে চিনে নেবে। স্যার মানে রাইমা যেগুলো বলেছে সেগুলো সত্যি নাকি? মিস্টার সুনীল, আপনি কোন ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত? এখানে একটা খুন হয়েছে সেটা নিয়ে চিন্তিত, নাকি রাইমা দেখে ফেলেছে তার জন্য? ওসব ইনভেস্টিগেশন তুমি আমাদের উপর ছেড়ে দাও। বিয়েতে আনন্দ করো। হ্যাঁ, কখন কি ঘটে যাবে এখানে কেউ কিছু বলতে পারে না। আরে চল ভাই চল, বাকি ড্রেসগুলো রেডি করতে হবে, তোর সাহায্য চাই। আচ্ছা ওই লোকগুলো কারা, তোর গেস্ট নাকি? হ্যাঁ, আমারই গেস্ট এনারা। আচ্ছা চল চল। তোর তো গেম ওভার হয়ে গেল ভাই। তোর পেছনে যে গার্লফ্রেন্ডদের লম্বা লাইন ছিল সেটার কি হবে? যদি মিতালি শুনতে পায় না তাহলে গেম সত্যিই ওভার হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বল, তুই একটা মেয়ের সাথে সারাটা জীবন কি করে কাটাবি বলতো? তোর সব কাণ্ড কারখানা না সাইডে ঠিক চলছে। জিজ্ঞেস করে কে? ককটেল পার্টি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিল? আরে কোথাও উদাও হয়নি, মিতালির সামনে হয়তো কান্দর উঠবোস করছিল। এই শোন, যা শাট আপ। আমি ভয়টায় পাই না ওকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিঙ্কটা শেষ কর। তার মানে খুনের রাতে এ পার্টিতে ছিল না? এমন কি বলতে চাইছিল এ, যেটা রঞ্জিত লুকানোর চেষ্টা করছে? স্যার, ম্যাডাম এখন ঠিক আছেন তো? আর সেদিনকে যে ওই মার্ডারের ব্যাপারে বলছিলেন, ওনারই ভুল ধারণা মিটে গেছে তো? আমার কথা শোন, ও যা যা ভুলভাল বকছিল সেগুলো আর বলছে না। তুইও মুখটা বন্ধ করে রাখ। যা এখন যা। ওকে। ভালো হয়েছে রাইমা মাইগ্রেনের জন্য এখন নিজের রুমে শুয়ে আছে। এটা ভালো সুযোগ, এখনই কিছু না কিছু একটা করতে হবে। আরে বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছো তুমি, দেখাও। খুব সুন্দর লাগছে তোমার হাতে। থ্যাংক ইউ। অল থ্যাঙ্কস টু আলিয়া। মিতালি, সুইটহার্ট, তোমার সাথে কিছু কথা আছে আমার। এক্সকিউজ মি। মিতালি আর অভয়ের জোড়ি কি সুন্দর না? পারফেক্ট কাপল। পারফেক্ট কাপল। হ্যাঁ, অভয় হলো পাগল মজনু আর এ ফুল ক্র্যাক সাইকো। একেবারে দুজন দুজনের জন্যই তৈরি। মিতালি অভয়ের ব্যাপারে এটা জানে? ও অভয়ের জন্য পাগল। ওকে পাওয়ার জন্য ও সব কিছু করতে পারে। যদি দরকার হয় তাহলে কাউকে মেরেও ফেলতে পারে। হয়ে গেল কথা। আরে খালি হয়ে গেছে আরে নাকি? না স্যার, রিফিলিং করতে যাচ্ছিলেন তো। আরে ভাই, যার বিয়ে হচ্ছে সে তো এ একেবারে উল্টে যাচ্ছে।
আচ্ছা মিস্টার নিতিন আর ওই রঞ্জিত কি ওকে আটকায় না নাকি? শুনেছি ককটেল পার্টিতে নাকি খুব ঝামেলা করেছিল। ওই দিন তো বাড়াবাড়ি হয়ে গেছিল। আচ্ছা, ওই দিন ওরা কিছু বলেনি ওকে? না স্যার, বলার মতো কেউ ছিলই না। রঞ্জিত স্যার তো নিজেই 11টার পরে পার্টিতে এসেছিলেন, ও আর ওনার ছেলে নিজের হবু স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিলেন। ভেতরে যাচ্ছেন, বাইরে আসছেন, বলার মতো কেউ ছিলই না। আচ্ছা, মানে খালি কোনেই ছিল পার্টিতে? স্যার ও ও তো বরের পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছিল। স্যার, এই রিসোর্টে অনেক বিয়ে হয়েছে, কিন্তু এরকম বিয়ে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, হ্যাঁ, সে তো স্যার। অবশ্যই। আরে ভাই, তুমি খাবার কিছু নিয়ে আসো। হ্যাঁ? এক্ষুনি আনছি স্যার। এটা দেখো, এটা তোমার সাহায্যের জন্য অ্যালার্ম। যেই মুহূর্তে তুমি এই বোতামটা টিপবে, দয়া, পুরবী আর অভিজিতের কাছে যে যে ফোন আছে ওখানে অ্যালার্ম বাজবে, আর ওরা সঙ্গে সঙ্গে তোমাকে হেল্প করার জন্য ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে। কিন্তু যখন তোমার স্লিপ প্যারালিসিস হবে তখন নিজের হাতের আর পায়ের আঙুলগুলোকে নাড়াবার চেষ্টা করবে, কারণ স্লিপ প্যারালিসিসের সবচেয়ে কম এফেক্ট আমাদের হাতের আর পায়ের আঙুলে হয়ে থাকে। রাইমা, রাইমা অজ্ঞান হয়ে গেছে। রাইমা, রাইমা, রাইমা চোখ খোলো। ও আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচান আপনারা, প্লিজ আপনারা আমাকে বাঁচান। কে কে মেরে ফেলবে? কি হয়েছে এখানে? কি মিস্টার সুনীল, এবার আপনি কি বলবেন? এখন ওর কথায় আপনার বিশ্বাস হচ্ছে নাকি নিজের জ্যাঠার রেপুটেশন নিয়ে ভাবছেন আপনি? আমি আর কি বলবো স্যার, ঈশ্বরকে ধন্যবাদ যে ও এখনো বেঁচে আছে। আচ্ছা, তা আপনি এখানে এলেন কি করে? পার্টি তো নিচে চলছে। হ্যাঁ, আর এখানে কি হয়েছে কেউ শুনতে পায়নি, তাহলে আপনি আমাদের সাথে এখানে চলে এলেন? আপনারা আপনারা আমার উপর সন্দেহ করছেন? আমি আমি নিজের স্ত্রীকে কেন মারতে চাইবো? সন্দেহ তো আমরা সবাইকেই করি। এখন আপনি বাইরে যান, রাইমার সঙ্গে আমাদের কিছু কথা আছে, প্লিজ। স্যার আপনারা প্লিজ আমাকে বাঁচান। যখন ওই লোকটা ওই মেয়েটাকে খুন করছিল, আমি ওকে দেখে নিয়েছিলাম। ও আমাকে ছাড়বে না, আর প্লিজ আপনারা আমাকে বাঁচান। ও আমাকে মেরে ফেলবে, ও নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ আপনারা বাঁচান দেখো রাইমা, আমাকে। ঘাবড়িও না, আমরা এখানে থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার, ঠিক আছে? কিন্তু ওই মেয়েটা যার খুন হতে তুমি দেখেছো, তাকে আমরা চিনতে পারছি না। তুমি ওকে চেনো? তাহলে আমরা একটা ফুটেজ দেখাবো, ওই ফুটেজটা দেখে তুমি ওই মেয়েটাকে আইডেন্টিফাই করো। ফ্রেডি, স্যার এই যে ওই মেয়েটা, এরই খুন হয়েছিল। আমি নিশ্চিত এটা ওই মেয়েটাই। যদি এখানে এসে থাকে তাহলে কেউ তো নিশ্চয়ই ওকে দেখেছে। ও আমাকে মেরে ফেলবে। যদি এই মেয়েটা এখানে এসে থাকে তাহলে কারো না কারোর সঙ্গে তো দেখা করেছিল। মনে হচ্ছে বুড়োতে যাওয়ার সময় এসে গেছে। যে চারজন যারা বিয়েতে এসেছিল কিন্তু অংশগ্রহণ না করেই চলে গেছে, ওদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, মিস্টার ভেলেনা যে অভয়ের ম্যানেজার,
এ প্রয়োজনীয় কাজ ছেড়ে এখানে এসেছিল বিয়ে অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই তাকে চলে যেতে হয়। প্রথমত রিসর্টের গাড়ি ওনাকে এয়ারপোর্টে দিয়ে আসে, আর দ্বিতীয়ত ওনার কাছে একটা ছোট সুটকেস ছিল যার মধ্যে 5.5 ফুটের লাশ তো ঢুকতে পারবে না। আরেকজন স্যার, ইনি মিসেস মোতোয়ানি আর ইনি মিস সুজি। এরা মিতালির লিগাল টিমের স্যার। এদেরও কোনো প্রয়োজনীয় কাজের জন্য বিয়ে ফেলে চলে যেতে হয়। এরাও রিসর্টের কারে করেই গিয়েছে। এদের একটা সুটকেস ছিল আর ছিল ওদের নিজের ব্যাগ। আর এর মধ্যেও 5 ফুট 6 ইঞ্চির লাশ ঢুকবে না। আর এরা আবার বিয়ে অ্যাটেন্ড করতে আসছেও স্যার। আর এই চতুর্থ ব্যক্তি, এ হলো দক্ষ। এ হলো সুনীলের পিআর ম্যানেজার। 1 জুনে এসেছিল আর 2 জুনেই চলে গেছে নিজের গাড়ি করে। 1 মিনিট পঙ্কজ, একবার তুমি এই লোকটার বিয়েতে আসার ফুটেজটা দেখাও তো। ওকে, এবার তুমি ওর যাওয়ার ভিডিওটা দেখাও। মিস্টার দক্ষ এসেছিল একটা সুটকেস নিয়ে, আর যাওয়ার সময় দেখছি 2টো সুটকেস। বিয়ের থেকে রিটার্ন গিফট নিয়ে যাচ্ছে স্যার। হ্যালো, অভয়, বিয়ের ওখান থেকে যে সুটকেসটা এনেছিলি কোথায় লুকিয়েছিস? কে বলছে? আর কি বলছো তুমি? কোন সুটকেস? কে? সুটকেসের ব্যাপারে কি তুমি এখানেই কিছু বলবে, নাকি অন্যভাবে তোমাকে খাতির করতে হবে? না মানে কিছু মনে পড়ছে? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার বাড়ি আর কোম্পানি দুটোই ওনার কাছে বন্ধক রয়েছে। যদি আমি না বলতাম তো আমি শেষ হয়ে যেতাম। নিজেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে একটা মেয়েকে খুন করে দেবে তুমি? এখন এটা বলো, ওই মেয়েটা কে ছিল? করিশ্মা, অভয়ের গার্লফ্রেন্ড। বিয়ের অনেক শুভেচ্ছা মিস্টার অভয়। আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। এমন উপহার যার জন্য এই বিয়েটা সম্পূর্ণ হতেই পারবে না। আপনার বান্ধবী করিশ্মা আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছে। করিশ্মা, মনে পড়ছে?
উপহার দেখতে চান আপনি? না না দেখতে চাইছেন না আপনি? হ্যাঁ, দেখুন, এক্ষুনি দেখাচ্ছি। স্যার স্যার স্যার, দরকার নেই স্যার, প্লিজ দাঁড়ান প্লিজ। কি হলো মিস্টার রঞ্জিত? প্লিজ প্লিজ এই সুটকেসটা খুলবেন না। কেন কেন খুলবো না? কারণ তোমার ভয় এটাই যে এই সুটকেসের ভিতরে করিশ্মার লাশ যেন বেরিয়ে না আসে। সেই করিশ্মা যাকে তুমি আর দক্ষ মিলে খুন করেছিলে, তারপর টুকরো টুকরো করে এই সুটকেসের মধ্যে ভরেছিলে, আর তারপর বাইরে পাচার করে দিয়েছিলে। ড্যাড, ওনারা এসব কি বলছেন? এসব সত্যি? হ্যাঁ বাবা, এটা সত্যি। আমি কি করতাম? এই বিয়েটা আমাকে যে কোনো মূল্যে দিতেই হতো, কারণ এই বিয়ে না হলে আমরা রাস্তায় দাঁড়াতাম, শেষ হয়ে যেতাম। আর ওই করিশ্মা এই বিয়েটা বন্ধ করতে চেয়েছিল, নিজের মুখ বন্ধ করার জন্য আমার কাছে 5 কোটি টাকা চেয়েছিল। যদি আমার কাছে সত্যিই টাকা থাকতো আমি ওকে দিয়েও দিতাম, কিন্তু আমার কাছে ছিল না। তারপর সেদিন ও হঠাৎ এখানে এসে পড়ে, আর কোনো উপায় না দেখে কৌশলে ওকে রাত পর্যন্ত এখানেই আটকে রাখি। তারপর প্ল্যান তৈরি করি, তারপর দক্ষকে এই প্ল্যানের সঙ্গে যুক্ত করি, কারণ আমি জানতাম দক্ষ আমাকে না বলতে পারবে না, কারণ ও আমার কাছে অনেকটা ঋণী ছিল। সবকিছু ঠিকই চলছিল, সবকিছু হয়েও গিয়েছিল, কিন্তু জানি না হঠাৎ করে এ কি করে এলো। এসে সবকিছু দেখে ফেললো। আমি একেও মারবার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাদের টিম এসে একে বাঁচিয়ে দেয়। একটা অপরাধ লুকানোর জন্য আর একটা অপরাধ, আর এর প্রধান কারণ এই যে তোমার আদলের দুলাল। ঠিক সময় যদি বাধা দিত তাহলে এই ঘটনা ঘটতো না। আর তোমার বিয়ের আসল উপহার তো তুমি এখন পাবে। একটা হত্যা আর একটা হত্যা করার চেষ্টার জন্যে তোমরা দুজন বাপ বেটা জেলে যাবে। থ্যাংক ইউ।